সুপ্রিয় দর্শক, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবর মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভিএন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আজকের অনুষ্ঠানে আমরা আমাদের ডায়াবেটিস সিরিজের ধারাবাহিকতার আলোচনায় আজকেও আলোচনা করব ডায়াবেটিসের কিছু বিষয় নিয়ে এবং এই সিরিজের রেগুলার স্পিকার হিসেবে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের নিয়মিত ডাক্তার, ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু। ডক্টর হুসেন আজকে আমাদের সাথে আলোচনা করবেন ডায়াবেটিসের বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে, বিশেষভাবে চোখ এবং পায়ের যত্ন কি করে নিতে হবে ডায়াবেটিস পেশেন্টদের, এবং একই সাথে কি ধরনের সিরিয়াস কমপ্লিকেশন গুলো খুব কমনলি আমাদের যুক্তরাষ্ট্রে এবং বাঙালি কমিউনিটিতে আমরা দেখতে পাই, এবং কি করে আমরা আর্লি স্টেজে আসলে এগুলোকে প্রিভেন্ট করতে পারি এবং সতর্ক হতে পারি এবং নিজেকে সাহায্য করতে পারি। আমাদের সাথে আজকের আলোচনায় সংযুক্ত আছেন আমাদের স্পিকার ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জুর। ডক্টর হুসেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ধন্যবাদ ডক্টর হাফসা এবং ধন্যবাদ টিভিএন কে। শুধু দর্শক, আমি ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু। আমি গাইসিঙ্গার মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি, আবার জামাইকাতে প্র্যাকটিস করি পার্ট টাইম। আজকে আপনাদের হেল্প করবো, দেখি ডায়াবেটিস কমপ্লিকেশন সম্বন্ধে যদি কিছু ইনফরমেশন দেওয়া যায়, হোপফুলি আপনাদের এগুলো কাজে আসবে আপনাদের। প্রথমে জি, আপনার সাথে আমরা তো বেশ কিছু পর্ব আসলে আলোচনা করেছি ডায়াবেটিসের বিভিন্ন বিষয়গুলো নিয়ে, এবং বিশেষভাবে আপনি যেহেতু দীর্ঘদিন যাবৎ ইউনাইটেড স্টেটসে প্র্যাকটিস করছেন এবং এই মুহূর্তে আপনি নিউ ইয়র্কের বেঙ্গলি কমিউনিটিতে প্র্যাকটিস করছেন, তো আমরা চেষ্টা করেছি এবং করছি যে আমাদের বেঙ্গলি কমিউনিটির ভিতরে যেই কমন যে সিচুয়েশন গুলো আমরা অবজার্ভ করছি এবং যে বিষয়গুলোতে আসলেই সতর্কতা অবলম্বন করলে অনেক কমপ্লিকেশন বা খারাপ সিচুয়েশন গুলো অ্যাভয়েড করা পসিবল, আমরা চেষ্টা করছি সেগুলো বারবার তুলে ধরতে, যেন আমাদের পেশেন্টরা, আমাদের কমিউনিটির মানুষরা নিজে সতর্ক হয়ে স্পন্টেনিয়াসলি পার্টিসিপেট করেন সিচুয়েশন গুলোকে প্রিভেন্ট করবার জন্য। তো আপনি বলছিলেন বারবার করে আমার সাথে যে আপনি রিপিটেডলি পেশেন্টদেরকে ইনফরমেশন গুলো শেয়ার করেন, তাদেরকে সতর্ক করেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের কমিউনিটির মানুষের ভিতরে ভীষণভাবে সচেতনতার অভাব, এবং দেখা যায় যে সাফার করছে, অনেক ধরনের কমপ্লিকেশন হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও কেন যেন আসলে যে একটা কনসিয়াস মাইন্ড নিয়ে যে লাইফটাকে, এভরিডে লাইফটাকে প্র্যাকটিস করা, এটার ভীষণভাবে অভাব। আপনি আহ এই বিষয়ে শুরুতেই বলবো যে একজন চিকিৎসক হিসেবে এই বিষয়ে আপনার ওপিনিয়নটি কি, এবং আপনি আমাদের দর্শকদের জন্য যদি শুরুতেই আপনার যে মেসেজ, যে তাদেরকে সকলকে আহ্বান করা, এটা দিয়ে আজকে আলোচনাটা আমি শুরু করতে চাচ্ছি। আমার মেইন মেসেজ হচ্ছে আজকের প্রোগ্রামের যে যাদের ডায়াবেটিস আছে তারা যদি একটু প্রথম থেকেই সাবধানতা অবলম্বন করে, মেইনলি ডায়াবেটিসটা কিভাবে কন্ট্রোল রাখা যায়, দ্যাট শুড বি দ্য মেইন টার্গেট, মানে টু প্রিভেন্ট দ্য কমপ্লিকেশন, যাতে কমপ্লিকেশন গুলো পরবর্তী সাফার না করতে হয়। যেমন আপনি যদি আমরা যদি হেড টু টো যদি চিন্তা করি, রাইট, ডায়াবেটিক পেশেন্টের ডায়াবেটিক রেটিনোপ্যাথি বেশ কমন। কারণ হয় কি, যাদের ব্লাড সুগার আনকন্ট্রোল থাকে, চোখের মধ্যে যে ছোট ছোট যে রক্তনালী, যে ক্যাপিলার যেগুলো আছে, ওগুলো আস্তে আস্তে লিক করা শুরু করে। এটাই কিন্তু আলটিমেটলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি করে, পেশেন্টের ব্লাড এভিশন হয়। দেখা যাচ্ছে যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে 10 ইয়ার্স 15 ইয়ার্স, ডায়াবেটিক রেটিনোপ্যাথি তাদের হওয়াটা অবাস্তব কিছু না। হ্যাঁ, এগুলোর ট্রিটমেন্ট আছে, বাট সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে ডায়াবেটিসে কন্ট্রোলে রাখা। কারণ ওই ট্রিটমেন্ট অনেক শুনলেও মানে পেশেন্ট মানে ভয় পেয়ে যায় যে ও আমার চোখের মধ্যে ইনজেকশন দেবে কেউ, আমার চোখের মধ্যে, দ্যাটস টিপিক্যাল ট্রিটমেন্ট। কিন্তু ওই লেজার সার্জারি বলেন বা ইনজেক্টেবল কিছু এই ট্রিটমেন্ট আছে যেটা রেটিনা স্পেশালিস্টরা করেন ডায়াবেটিক পেশেন্টদের জন্য, কিন্তু বাট ওগুলো যাওয়ার আগে ইজ বেটার টু টেক এ বেটার প্রিভেনশন, যে ডায়াবেটিস যাতে কন্ট্রোলে থাকে আমার। সেম থিং যদি আপনি মানে রেটিনোপ্যাথি ছাড়াও মানে কিডনির ব্যাপারে এক্স্যাক্টলি সেম জিনিস। মনে করেন একটা পেশেন্টের ডায়াবেটিস আছে, কিডনির যেসব আর্টারি গুলা যে ব্লাডটাকে স্টেইন করে, আমাদের যে আমরা ইউরিন প্রডিউস করতেছি,
সেম জিনিস হয় ওই আর্টারি গুলায়, যে আর্টারিয়াল চেঞ্জেস আসে, মানে ফিল্ট্রেশন ঠিক মতো হয় না, জি এভাবে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। আমরা কমন কমপ্লিকেশন গুলো একে একে করে আলোচনায় যাব এবং আমরা চেষ্টা করব যে আহ, যে কমন সিমটম এবং একই সাথে সিমটমস এর সাথে সাথে আসলে কি ধরনের ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট প্রিভেনশন পেশেন্টের জন্য অ্যাভেলেবেল আছে এগুলো ডিসকাস করতে। তো আপনি আপনার পেশেন্টদেরকে বারবার বলছেন তারা সব ইনফরমেশন গুলো শুনছে জানছে কিন্তু প্র্যাকটিস করছে না। তো আপনার কমন অবজারভেশন থেকে আপনি আমাদের পেশেন্টদের উদ্দেশ্যেও যদি কিছু বলতে চান যে প্র্যাকটিস করছেন না এবং তার ফলে যে তার সাফারিংস গুলো হচ্ছে, তো আসলে আপনি যে মেসেজটা বারবার দিয়েছেন সেখান থেকেও যদি কিছু বলতে চান। মানে আমাদের মেইন টার্গেট শুড বি যে মানে পেশেন্ট যাদের ডায়াবেটিস অলরেডি ডায়াগনোসড আছে যাদের, তাদের উচিত মানে অনেক মানে কন্টিনিউয়াস বেসিস আমি বলবো অ্যাটলিস্ট 3 to 4 months তাদের প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের সাথে কন্টাক্ট করে এবং তাদের ব্লাড সুগার কন্ট্রোলে আছে কিনা সেটা দেখাটা খুবই জরুরি। অনেক সময় দেখা যাচ্ছে যে পেশেন্ট একটা ট্রিটমেন্টে চলে গেল আর নেক্সট 6 months 1 year তার কোনো খবর নেই আর। সে আসতেছে তার হিমোগ্লোবিন A1C অনেক হাই, তার ডায়াবেটিস আউট অফ কন্ট্রোল অলরেডি। পেশেন্ট অলরেডি কিছু কিছু কমপ্লেন করতেছে, ওগুলো অনেক সময় তারা হয়তো বা কেয়ার করে না। হ্যাঁ আমি ওয়েট লস করছি, বা যেগুলা খুব মানে আনইনটেনশনাল ওয়েট লস আনকন্ট্রোল ডায়াবেটিক্স পেশেন্টের ক্ষেত্রে। কিন্তু যখনই তারা একটু যদি ক্লোজ মনিটরিং এ থাকে এবং আমরা যেটা বারবার বলি যে এভরিডে অ্যাটলিস্ট 30 minutes যে এক্সারসাইজ করা, আর প্লাস তাদের ডায়াবেটিস কন্ট্রোল রাখা, ওষুধগুলো ঠিক মতো মেনটেন করা, তার চোখের ডাক্তারকে অ্যাটলিস্ট বছরে আমরা একবার রিকমেন্ড করি যে ডায়াবেটিক পেশেন্ট যা চোখের ডাক্তারের কাছে যায়, অ্যাটলিস্ট বছরে একবার যেন তাদের ফুড ডাক্তারের কাছে যায়, পোডাইট্রি যেটা বলি আমরা স্পেশালিস্ট, কারণ ফুডের কমপ্লিকেশন অনেক বেশি ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে, বিশেষ করে সেটা সেটা কত বছর কেউ কত বছর ডায়াবেটিস ডিল করলে আমরা কমনলি ফুড কমপ্লিকেশন গুলো দেখতে পাচ্ছি কত বছর majority of the time at least 15-20 years, মানে that's the common duration. এবং অলসো But রিলেটেড টু সুগার লেভেল যে ডায়াবেটিস সুগার কতটা লেভেল কন্ট্রোলে প্লাস আছে। কারো যদি স্মোকিং হিস্ট্রি থাকে তাদের অবস্থা তো আরো বাজে অবস্থা হয়ে যায়। রিজন হচ্ছে যখনই ওই আর্টারি চেঞ্জ গুলো আসে পেশেন্টদের, হচ্ছে আর্টারিয়াল লিকিং হচ্ছে, আর্টারিয়াল ওয়াল থিক হয়ে যাচ্ছে, আর্টারিতে প্লাক ফর্মেশন হচ্ছে। এই জন্য ডায়াবেটিস পেশেন্ট আমরা স্ট্রংলি রিকমেন্ড করি শুধু ডায়াবেটিসের ওষুধ খেলেই চলবে না, আমরা অলসো রিকমেন্ড করো একটা বেবি অ্যাসপিরিন খাবেন, একটা মডারেট ডোজ অফ স্ট্যাটিন যে কোলেস্ট্রল ওষুধ। অনেকে বলবে যে আমার কোলেস্ট্রল তো নর্মাল, ডাক্তার আমাকে কোলেস্ট্রল ওষুধ আমরা দিচ্ছেন কেন? জানি আমরা জানি যে কার্ডিওভাস্কুলার সিচুয়েশন গুলো এবং স্ট্রোক এগুলো এই দুটো সিচুয়েশন আসলে ডায়াবেটিস পেশেন্টদের জন্য একদম লাইফ থ্রেটেনিং কন্ডিশন, যেটা ওভার দ্য নাইট মানুষের কমপ্লিকেশন হয়ে এমনকি ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে। তো এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনায় যাব। তো আপনি বলছিলেন যে রুটিনলি যেগুলো আসলে করা উচিত, যেটা বারবার করে বলা হচ্ছে যে একজন ডায়াবেটিস পেশেন্ট রেগুলার এক্সারসাইজ করবেন, প্রতিদিন 30 মিনিটস সে ওয়াক করবেন। যদি আর কোনো কিছু সে ম্যানেজ করতে না পারে সপ্তাহে ৩ থেকে ৫ দিন এট লিস্ট। আ এবং একই সাথে খাবার যে ডায়াবেটিক পেশেন্টদের যে খাবারের জন্য যে বারবার রিপিটেডলি বলা হচ্ছে ডায়াবেটিক ডায়েট, এটা আসলে মেইনটেইন করতেই হবে। এটার তো কোনোই অল্টারনেটিভ নেই। যেটা আমার মনে হয়েছে যে আমাদের কমিউনিটিতে এটা মনে হয় খুবই মানে এই প্র্যাকটিসটা খুবই মিসিং, যে ডায়াবেটিক পেশেন্টদের যে দ্যাটস কিছু ট্রু। সার্টেন টাইপ অফ ফুড এভয়েড করা বা কিছু লিমিটেশন মেনে চলা, কিছু আম মেইনটেইন করা যে কতটুকুন খাবেন, অ্যামাউন্টটা পোরশনটা মেইনটেইন করা। এমনকি আমি দেখছি যে আমরা কিন্তু আলোচনায় বারবার করে যে ডায়াবেটিক আ আ যেটা হচ্ছে মিল থালাটা কি করে আমরা পোরশন ভাগ করতে পারি। এরকম করেও আমরা অনেক কিছু ডিটেইল শেয়ার করার পরেও আসলে আ আনফরচুনেটলি আপনি বলছেন যে আপনি দেখছেন না পেশেন্টদের ভিতরে কমন অবজারভেশন এ যে তারা এগুলো ফলো করছে না আসলে। আ আমি রাইট। চেষ্টা করব আবারও এই জিনিসগুলো আবারও এই আলোচনাগুলো রিপিট করতে। আমি আ দর্শকদেরকেও অনুরোধ করব যে আমরা আসুন সকলে আসলে এই ছোট, ছোট নিয়মগুলো মেনে চলে আমরা কিন্তু অনেক হেলথি লাইফ লিড করতে পারি। আমরা তো সকলেই চাই আসলে সুস্থভাবে বেঁচে থাকতে, তাই না? এবং আমাদের কমিউনিটিতে আরেকটা হচ্ছে যে স্ট্রেস লেভেল ভীষণ হাই এবং এই স্ট্রেসটাও যতটা সম্ভব আ আ স্ট্রেসটাকে মিনিমাইজ করতে হবে এবং এই বিষয়ে আসলে কিন্তু আমাদের সারাউন্ডিংস পিপল স্পেশালি ফ্যামিলি পারসনদের
আহ, একটা অনেক বড় রোল আছে এবং সেটা সকলকেই সচেতন থাকতে হবে। তো ডক্টর হোসেন, আমি বলবো যে যুক্তরাষ্ট্রে আপনি দীর্ঘদিন প্র্যাকটিস করছেন। তো আপনার সেই এক্সপেরিয়েন্সের থেকেই আমি যদি জানতে চাই যে মোস্ট কমন কমপ্লিকেশন আপনি বলছিলেন যে চোখের যে সমস্যাগুলো হয় ডায়াবেটিক পেশেন্টদের, আমরা বলি রেটিনোপ্যাথি, সেটা অনেক বেশি কমন এবং আমরা জানি যে কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং স্ট্রোক এগুলো তো খুব কমনলি ইনভেরিয়েবলি ওয়ার্ল্ড ওয়াইড আমরা দেখতেই পাই ডায়াবেটিক পেশেন্টদের। কিন্তু যুক্তরাষ্ট্রে আপনি কোন কমপ্লিকেশন গুলো সব থেকে বেশি অবজার্ভ করেন পেশেন্টদের ভিতরে? এবং একই সাথে জানতে চাবো যে আমাদের বাঙালি কমিউনিটিতে কোন কমপ্লিকেশন গুলো ডায়াবেটিক পেশেন্টদের ভিতরে সব থেকে বেশি কমন? যেমন বাঙালি কমিউনিটিতে যেমন ডায়াবেটিক পেশেন্টের কমপ্লিকেশন যেমন রেটিনোপ্যাথি বলেন বা হার্ট ডিজিজ বা এগুলো বেশ কমন, বাট তারপর ফ্যাটি লিভার একটা কমন সিমটমস ফর ডায়াবেটিক পেশেন্টের। কারণ যখন হয় কি, তার যদি ব্লাড সুগার লেভেল যদি হাই থাকে, মানে ওই আলটিমেটলি এভরিথিং গেটস ডিপোজিট ইনটু দ্য লিভার। তো সবকিছু লিভারে গিয়ে আপনার জমা হচ্ছে, ওই জায়গায় ডিপোজিট থাকতেছে। আর এই সেই সেম পেশেন্ট যদি একটু এভরিডে যদি এক্সারসাইজ করে বা কিছু, তখনই কিন্তু লিভারে যে গ্লাইকোজেন যেটাকে বলে, যে স্টোরেজ যেটা বলে, আস্তে আস্তে ব্রেকডাউন হচ্ছে, আবার পেশেন্টকে সাপ্লাই দিচ্ছে সুগার জন্য উইদাউট এনি ফুড। কিন্তু কমপ্লিকেশনের ক্ষেত্রে বাঙালি কমিউনিটিতে আমি বলবো যে মানে মেজরিটি অফ দেম আছে, বাট আছে না কিছু কিছু আছে পেশেন্ট কমপ্লেন ভাবে করতেছে, আমার বয়স হয়ে গেছে, আমার চোখে একটু কম দেখবই, যেমন দ্যাটস একটা কমন ট্রেন আমরা শুনি। আবার যেমন স্ট্রোক, হার্ট অ্যাটাক, এটা কিন্তু বেশ আছে বাঙালি কমিউনিটি, ভালোই আছে। কিন্তু মানে ডায়াবেটিক ফুডের কমপ্লিকেশন যেটা আমরা কমনলি দেখি, বিশেষ করে যারা স্মোকার আছেন, তাদের ডায়াবেটিক আলসার, বা দেখা যাচ্ছে তার পায়ে একটা অনেকদিন যাবত আগে আগে ব্যথা পেয়েছে, বাট পেশেন্ট ওই আলসারটা মানে হিল হচ্ছে না। দ্যাটস অ্যানাদার থিং, দে নিড টু থিঙ্ক, ও আমার ডায়াবেটিস আছে কিনা বা ডায়াবেটিস কন্ট্রোলে আছে কিনা, এগুলো চেক করা খুবই জরুরি। আবার হচ্ছে যখনই তাদের সার্কুলেশনের সমস্যাটা হয় ডায়াবেটিক পেশেন্টদের, হ্যাঁ বলতে পারি আমি ট্রিট করবো, হ্যাঁ আপনি ভাস্কুলার সার্জনকে দেখাতে পারবেন, বা ও আমি স্টেন প্লেস করবো, বাট এগুলো সবকিছুর আগেই কিন্তু যখনই ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে একটা পেশেন্ট, তার যে স্মোকিং হিস্ট্রি থেকে স্মোকিংটা স্টপ করে আগে ভাগে, এবং যদি ওই যে স্ট্যাটিন বেশ ভালো কাজ করে জাস্ট টু প্রিভেন্ট দ্য প্লাক ফর্মেশন ইন দ্য আর্টারিজ, যাতে যদি আর্টারি যদি প্লাক ফর্মেশন না হয়, এগুলোই কিন্তু মানে এইসব কমপ্লিকেশন প্রিভেন্ট করার ক্ষেত্রে বেশ হেল্পফুল হবে পেশেন্টের জন্য। কিন্তু এই জন্য একটা পেশেন্ট যদি whenever they get lost to follow up, যখন আমার যেমন জাস্ট লাস্ট ফ্রাইডেতে আমি একটা পেশেন্ট দেখছি, তার ডায়াবেটিস আছে, সে তার মেটফর্মিন খাওয়া বন্ধ করে দিয়েছে। আমি তো মনে করছি এটা লাগবে না আর বাবা, হ্যাঁ দ্যাটস আ কমন। আমার সুগার যখন চেক করি মাঝে মাঝে, তখন ভালোই থাকে, কিন্তু দেখা গেল ওই পেশেন্ট আমি হিমোগ্লোবিন A1C চেক করতেছি মোর দেন 8 অলরেডি। সো তার ডায়াবেটিস কন্ট্রোলে নেই তার। এইসব একটা কিছু কমন কিছু টেন্ডেন্সি আছে, কারণ অনেক পেশেন্ট চিন্তা করে যে ও ডাক্তার কাছে গেলাম, ডাক্তার ওষুধ লিখে দিল। নো, আপনাদের ওষুধ যদি না লাগে ডাক্তার কেন আপনাকে লিখবে, ঠিক না? ডায়াবেটিস কন্ট্রোলে রাখার জন্য দেখা যাচ্ছে যে অনেক একটা পেশেন্ট 3টা 4টা ওরাল মেডিকেশন খাচ্ছে, স্টিল তার ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে, বিকজ মেইন রিজন হচ্ছে তার সেডেন্টারি লাইফস্টাইল, যেটা আমরা বারবার আগেও বলেছি, যে পেশেন্ট হয়তো মুভ করবে না, বসে টিভি দেখতেছে, ঘরে বসে আছে। আবার প্লাস এই টিপিক্যাল আপনি যেটা বলেন বাঙালিদের যে টিপিক্যাল খাবার আমরা যেটা খাই, ভাত, রুটি, পরোটা, প্লাস আবার মিষ্টি জাতীয় খাবার তো মাস্ট। after after each meal you have to have some kind of sweets, ঠিক না? সেটা আপনি মিষ্টি বলেন, দই বলেন, এগুলো কিন্তু আলটিমেটলি অ্যাড আপ হচ্ছে পেশেন্টের ক্যালোরিতে বা কার্বোহাইড্রেট বা সুগার ইনটেক যাই বলেন, আলটিমেটলি অ্যাড আপ হচ্ছে। কিন্তু সেই পেশেন্ট হয়তো খাওয়ার পরে সে শুতে যাচ্ছে, দুপুরে ঘুমাতে যাচ্ছে, আবার রাতে লেট করে খাচ্ছে, লেট নাইটে ডিনারের পরে আবার ঘুমাতে যাচ্ছে। বাট সব পেশেন্টই যে এভাবে করে তা না। আমার কিছু পেশেন্ট দেখছি ইদানিং, তারা এভরিডে হাঁটে। এক পেশেন্ট আছে, সে 20 মিনিটস কাজে হেঁটে যায়, 20 মিনিটস কাজ থেকে হেঁটে আসে। তার ডায়াবেটিস ফুললি আন্ডার কন্ট্রোল উইথ সিম্পল 1 ডোজ অফ মেটফর্মিন এ ডে। মানে এগুলো যে অসম্ভব তা না, সম্ভব এগুলা। এই জন্য আমি বলবো যে বিশেষ করে আপনি যে কমপ্লিকেশন প্রিভেন্ট করতে চায়, আমি বলবো ডায়াবেটিস আগে কন্ট্রোলে আনেন, দেন উই ক্যান থিঙ্ক অ্যাবাউট ও চোখের ডাক্তার কি করবে না করবে, পায়ের ডাক্তার কি করবে না করবে, যদি
আমি ওই কম্পিটিশন যাবো কি জন্য? বেটার আগে থেকে এগুলো প্রিভেন্ট করা। হ্যাঁ, যেটা আমরা আসলে বারবার বলছি যে ডায়াবেটিক পেশেন্টদের জন্য যে একটা স্পেসিফিক লাইফস্টাইল মডিফিকেশনটা প্র্যাকটিস করা আম অনেকবার আমরা বহুভাবেই বলেই যাচ্ছি। আরো আসলে বলেই যাবো হয়তোবা। কারণ আমাদের পেশেন্টদেরকে বুঝতেই হবে যে এটার কোনো অল্টারনেটিভ নেই। এবং ডায়াবেটিসের যে বিভিন্ন কমপ্লিকেশন গুলো আমি দেখি যে আমাদের বেঙ্গলি কমিউনিটির ভিতরে আরো একটা ব্যাপার আমি আপনাকে এটাও জানতে চাবো যে আপনি কোন এজ গ্রুপে কোন ধরনের কমপ্লিকেশন গুলো বেশি দেখছেন আমাদের বেঙ্গলি কমিউনিটিতে? আমার একটা কমন অবজারভেশন হচ্ছে যে আমাদের এল্ডারলি পেশেন্ট খুব আমি বলব যে বেসিক্যালি আর্লি স্টেজ অফ রিটায়ারমেন্ট লাইক অ্যারাউন্ড 60 অ্যান্ড 60 অ্যাবাভ 60 যে পেশেন্ট গ্রুপ আছে, আমি এদের ভিতরে দেখি যে এক ধরনের আন্ডারলাইং ডিপ্রেশন আমার মনে হয়েছে। কারণ আমার মনে হচ্ছে ভীষণভাবে ল্যাক অফ মোটিভেশন। হ্যাঁ, আমি আমার নিজের পরিচিত আমি আমার রিলেটিভস এবং কাছের মানুষদের কথাই যদি আমি চিন্তা করি, আমি সেই এক্সপেরিয়েন্স থেকে বলছি যে আমি দেখেছি যে হয়তোবা উম ঘুরে ফিরে একই কথা বারবার বলছে যে আমার আসলে একটু হাত-পা ঝিনঝিন করছে। আমার এত বছর হয়েছে ডায়াবেটিস কন্ট্রোলে। কিন্তু তো কন্ট্রোলে তখন বলছে যে, "হ্যাঁ, আমি ওষুধ খাই। আমার ব্লাড সুগার এই ৮, 7.8 থেকে 8 এর ভিতরে।" তো আমি বললাম, "এটা তো হাই সুগার।" তো বলছে, "না, না, এটা কোনো সুগারই না আসলে। এই আমার পরিচিতদের তো 14, 15 হ্যাঁ, এটা তো রেগুলার।" এবং আমি একটা টেনডেন্সি দেখি যে আমাদের কমিউনিটির মানুষের ভিতরে যে এটা মনে হয় কি একটা ক্রেডিট যে আমার সুগার হ্যাঁ, এত হাই বা সে মনে করছে যে ডাক্তার বলছে হাই। আমি তো এই সুগার নিয়ে দিব্যি সুস্থ। Right, still I'm এই doing যে very এই well. যে একটা আমি জানি না। এটা আমি বলব একটা ডিনায়াল আ মানে নিজের জন্য একটা ব্যাখ্যা বের করে নেওয়া যে আমি তো এভাবে করে একদম সুস্থ আছি। ডাক্তার বলছেন যে 6.5 বা 5.5 থেকে তো আমরা প্রি-ডায়াবেটিক বা এখন বারবার করে বলাই শুরু হয়ে যাচ্ছে। তো তারপরেও ভাবছেন যে আমি আমার ৮-৯ তো কোনো ব্যাপারই না। আমার বন্ধুরই তো ১৫ এবং সে দিব্যি সুস্থ। হ্যাঁ? এবং তারা মনে করে যে এটা একটা বেশ ক্রেডিট। যে ও আমি তো এইটা নিয়েও একদম সুস্থ। ডাক্তার বলছেন তো কি আমি তো ভালো আছি। তো এই বিষয়ে আপনি আবার একটু বলেন প্লিজ আমাদের দর্শক এবং পেশেন্টদের। এই যেমন আমার আরো একটা পেশেন্টের কথা বলতেছি আমি জাস্ট শি ইজ অনলি 48, 49 মানে ওদিন আসছে উনি তার টিংলিং এর নামনেস হচ্ছে তার পায়ে। বলছে পা জ্বালা-পোড়া করে রাত্রেবেলা ঘুমোতে গেলে মানে সে স্মোকার অন্য কিছু না। সো তার যে মেইনলি হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি শি ইজ ডেভেলপিং ডায়াবেটিক নিউরোপ্যাথি নাও, ঠিক না? এখন ওই পেশেন্টে আমি যদি মানে নিউরোপ্যাথিক যে ওষুধ যেগুলো দিই গ্যাবাপেন্টিন ইউজ করি বা লিরিকাম ইউজ করি এসব পেশেন্টের জন্য। বাট ওর চেয়ে ওই সেম পেশেন্ট যদি ডায়াবেটিস যদি কন্ট্রোলে আনতে পারে, I think she can live a little bit better life. আর আপনি যেটা বললেন যে এল্ডারলি গ্রুপের রাইট, তাদের লোনলিনেস, তাদের ডিপ্রেশন দ্যাটস ভেরি কমন। কারণ হচ্ছে কি কারণ মেক্সিমাম বাবা-মা যারা আসছে মানে তাদের যে ছেলেপানের বাসায় থাকেন বা কিছু, তারা দেখা যাচ্ছে সারাদিন একাই কাটিয়ে দিচ্ছেন। ছেলে-মেয়ে মানে কাজে আছেন ফ্যামিলি অন্যান্য মেম্বার যারা আছে কেউ স্কুলে যাচ্ছে, কাজে যাচ্ছে বাট তাদের লোনলিনেস কাটতেছে না। স্পেশাল সামার টাইম তারা হয়তো কিছু একটু হাঁটাচলা করতে পারে বা উইন্টারে তাদের এই জিনিসটা আরো বেড়ে যায়। এইজন্য আমি আমাদের পেশেন্টদের বলি স্পেশালি যারা এল্ডারলি আছেন, যারা অ্যাপার্টমেন্টে থাকেন বা ক্লোজ স্পেসে যারা থাকেন, ঘরের মধ্যে হোক বা করিডোর হোক একটু হাঁটাচলা করার চেষ্টা করলে ২-৪ জনের সাথে একটু মিট হলে কথাবার্তা বলতে বলে দ্যাট ক্যান হেল্প দেম টু। Well, one good thing হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে আমি যেটা দেখেছি যে মানে রাস্তায় অনেক সিনিয়র একাতে যারা কথা বলতেছে এট লিস্ট তারা এক্সপ্রেস করতে পারতেছে তাদেরকে মানে। কিন্তু যখনই এই মানে ডায়াবেটিস কন্ট্রোল বলেন বা কোনো তখন একজনের সাথে এই ডিসকাস যে করেন তারা করে। আপনি ঠিকই বলেছেন যে এর তো সুগার তো বেশ হাই। সে তো ভালোই আছে। আমাকে এত আমার তো ওর চেয়ে কম আছে। আমার এত কমপ্লিকেশন হবে কেন? বাট একটা জিনিস মাথায় রাখা দরকার ডায়াবেটিক পেশেন্ট কিন্তু এট লিস্ট তাদের হার্ট মানে হার্ট ডিজিজের সমস্যা বা স্ট্রোক বা হার্ট অ্যাটাকের
সমস্যা কিন্তু অলমোস্ট আমরা বলি at least 3 to 8 times higher, মানে অলমোস্ট 3 থেকে 8 গুণ বেড়ে যায় তাদের এসব সমস্যা। এখন ওই আর্গুমেন্টে না গিয়ে যে তার ব্লাড সুগার হাই, সে ভালো আছে, আমার ব্লাড সুগার একটু উঠছে, একটু কম, বাট স্টিল আমার এত সমস্যা হবে কেন? বাট এগুলো কিন্তু প্রেডিক্ট করা ডিফিকাল্ট যে মানে কার কমপ্লিকেশন কি হবে না হবে, কারণ অন্যান্য আদার রিস্ক ফ্যাক্টর কিন্তু চিন্তা করতে হবে। একটা পেশেন্ট হয়তো শুধু ডায়াবেটিস, তার হয়তো হাইপার টেনশন নাই, শুধু ডায়াবেটিস আছে, হাই কোলেস্ট্রল অতভাবে নেই, ডায়াবেটিস সে হয়তো স্মোক করে না। সো সো মাল্টিপল যে আদার রিস্ক ফ্যাক্টর সেগুলো যাতে কনসিডারেশনে আনে, যাতে এই জন্য আমরা স্ট্রংলি রিকমেন্ড করি যাতে না, আপনারা যেহেতু ম্যাক্সিমাম পেশেন্টের কিন্তু ইন্স্যুরেন্স আছে, হেলথ ইন্স্যুরেন্স আছে, মানে ডায়াবেটিস কে এভাবে মানে নেগলেক্ট না করে, অবশ্যই কেননা আমরা রাইট যেন ডাক্তারের সাথে জি সরাসরি কনসাল্ট করা বা কিছু এগুলো আপনি ইজিলি আপনি সম্ভব। খুব চমৎকার করে ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্টই আসলে তুলে ধরেছেন। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এটা বুঝবার চেষ্টা করব যে আমরা একটা মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের শরীরই কিন্তু একটি ইন্ডিভিজুয়াল বিইং, এবং আমরা প্রত্যেকে একজন থেকে আরেকজনের শরীর এবং শরীরের ভিতরের সিচুয়েশন গুলো কিন্তু ভিন্ন। সে কারণে একই ব্লাড সুগার লেভেল নিয়ে হয়তোবা আপনার পরিচিত কেউ আপনি দেখছেন যে দিব্যি সুস্থ আছেন। কিন্তু আপনার হয়তোবা তার থেকে অনেক কম ব্লাড সুগার নিয়ে আপনি আরো অনেক কমপ্লিকেশন ডেভেলপ করে গিয়েছেন। যেমনটি করে বললেন ডক্টর হুসেন যে, "আমার কোলেস্টেরল লেভেল কেমন? আমার কি হাইপারটেনশন আছে কি নেই? আমার কি আদার কমপ্লিকেশন বা আদার আ রিস্ক ফ্যাক্টর গুলো আছে কি নেই? আমার বয়স কত? আমার ছেলে না মেয়ে? আমি কোন আ রেস বা কোন জাতিতে আমি বিলং করি?" এ ধরনের, এবং আমার ফ্যামিলি হিস্ট্রি আছে কি নেই? এ ধরনের প্রত্যেকটা বিষয় কিন্তু একটা মানুষের ব্লাড সুগারের সাথে একটি অ্যাডেড সিচুয়েশন হিসেবে আমাদের শরীরে উপস্থিত থাকে, যে আসলে তার ডায়াবেটিসের কমপ্লিকেশনটা কতটা ঝুঁকিপূর্ণ, তার সিচুয়েশনটা ডায়াবেটিসের কমপ্লিকেশন গ্রো করবার জন্য। এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু আসলে ভীষণ গুরুত্ব সহকারে নিতে হবে। আমার ডাক্তার যেটা বলবেন আমাকে সেটা একদম, একদম অক্ষরে, অক্ষরে মেনে চলতে হবে। এই মুহূর্তে চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। বিরতির পর আপনাদের সাথে এ ধরনের এই ছোট, ছোট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয় আমরা আলোচনা করব। আমাদের সাথেই থাকুন। আমাদের আজকের আলোচনায় ডায়াবেটিস রিলেটেড যে কমপ্লিকেশন গুলো আমরা আমাদের বাঙালি কমিউনিটিতে কিছু সচেতনতা এবং স্পন্টেনিয়াস পার্টিসিপেশন এর মাধ্যমে রুখে দিতে পারি। কিন্তু পারছি না। আমাদের ডাক্তাররা বারবার বলে যাচ্ছেন যে পেশেন্টদের সাথে ইনফরমেশন গুলো শেয়ার করবার পরেও তারা কিন্তু ভীষণভাবে নেগলেক্ট করছেন। আমরা চেষ্টা করছি আপনাদের প্রতি এই আহ্বান নিয়ে বারবার আপনাদের সামনে উপস্থিত হবার জন্য, যে আসুন আমরা প্রত্যেকেই ছোট, ছোট লাইফস্টাইল প্র্যাকটিস করি এবং আমরা ডায়াবেটিসের মতো একটি কঠিন সিচুয়েশনকে, যেটা ড্যামেজ করতে পারে আমাদের শরীরের প্রত্যেকটি সিস্টেমকে এবং তৈরি করতে পারে ভীষণ কঠিন অনেক কমপ্লিকেশন। এই সিচুয়েশন গুলোকে কিন্তু আমরা রুখে দিতে পারি আমাদের ছোট্ট, ছোট্ট লাইফস্টাইল প্র্যাকটিসের মাধ্যমে। ডক্টর হোসেন, আপনি বলছিলেন খুব চমৎকার করে যে আসলে এই যে আ মাল্টিফ্যাক্টোরিয়াল সিচুয়েশন, যে বিভিন্ন ধরনের রিস্ক ফ্যাক্টর, কার কোন রিস্ক ফ্যাক্টর গুলো পজিটিভ এবং কার কোন রিস্ক ফ্যাক্টরই নেই, অথবা ১ টা আছে বা ২ টা আছে। এটা কিন্তু ভীষণভাবে ইনফ্লুয়েন্স করে যে তার ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশন গুলো কতটা বেশি অ্যাম এনহ্যান্স করতে পারে, বা সে কতটা বেশি আ ওই আ টা ডেভেলপ করবার জন্য সে একটা রিস্কি সিচুয়েশন এ আছে। এই জিনিসগুলো কিন্তু আসলেই আমাদেরকে দর্শকদেরকে খুব স্পষ্টভাবে বুঝতে হবে। তো আপনি যে রিস্ক ফ্যাক্টর গুলো বলছিলেন, আমি আবার একটু বলব যে আপনি আ খুব কমন যে রিস্ক ফ্যাক্টর গুলো বিশেষভাবে আমাদের কমিউনিটিতে আপনি একটু আমাদের যেমন দর্শকদের সিম্পলি, যেমন আমার হচ্ছে একটা পেশেন্ট আছে, তার সিগনিফিকেন্ট ফ্যামিলি হিস্ট্রি অফ করোনারি আর্টারি ডিজিজ, যেমন তার বাবা, ভাই, তাদের সবার বেশ কম বয়সে তাদের স্টেন্ট পড়াইতেছে, কারো বাইপাস করতে হচ্ছে। সেই পেশেন্টের কিন্তু মানে হার্ট অ্যাটাকের চান্স কিন্তু মাচ মোর হায়ার দেন যার ফ্যামিলি হিস্ট্রি নেই। তো ওই পেশেন্ট যদি কম্পেয়ার করতে যায় যে, "নো, আমার সুগার তো ভালো কন্ট্রোলে আছে।" কিন্তু নো, ডোন্ট ফরগেট দ্যাট আপনার বাবারও বাইপাস হইছে, আপনার ভাইয়ের বাইপাস হইছে, বা তাদের স্টেন্ট পড়াইতেছে at the early age এ। দ্যাট পেশেন্ট at higher risk, তার ডেফিনিটলি তার অনেক চান্স বেশি যে তার হার্ট অ্যাটাক। সেম থিং অ্যাপ্লাইজ ইন স্ট্রোক টু, মানে কারো যদি সিগনিফিকেন্ট ফ্যামিলি হিস্ট্রি থাকে, বাবার স্ট্রোক হয়েছে অল্প বয়সে, মায়ের স্ট্রোক হয়েছে, বা ভাইয়ের বোনের, মানে এই টাইপের এইসব রিস্ক ফ্যাক্টর গুলা, এগুলো আনঅ্যাভয়েডেবল, রাইট? এগুলো আমরা অ্যাভয়েড করতে পারি না, কারণ যেহেতু আমরা জিন চেঞ্জ করতে পারবেন না, আপনার ফ্যামিলি হিস্ট্রি চেঞ্জ করতে পারবেন না, বাট যখনই
যেগুলো মডিফায়াবল আমরা যেটাকে বলি, যেটা আমরা মডিফাই করতে পারি নিজেরা, যেমন ওই সেম পেশেন্ট যদি আমার ব্লাড প্রেশার থাকে, আমরা হ্যাভ টু মেক শিওর ব্লাড প্রেশারটা অলওয়েজ আন্ডার বেটার কন্ট্রোলে থাকে, নট 140/90, নো। যখন আমরা নর্মাল চিন্তা করি ব্লাড প্রেশার, আমার ব্লাড প্রেশার 120/80, সো ওয়াই ডোন্ট ইউ টার্গেট টুয়ার্ডস দ্য 120/80, যে আমরা আমার ব্লাড প্রেশার আমরা এটা যদি কম রাখতে পারি, ওই পেশেন্টে কিন্তু মানে হার্ট ফেলিওর সম্ভাবনা কম থাকে, কার্ডিয়াক অ্যারেস্টের সম্ভাবনা কম থাকে, স্ট্রোকের সম্ভাবনা কম থাকে। আরো আমি বলছি আরো একটি, সরি আমি আপনি একটু ইন্টারাপ্ট করছি, আরো একটি খুব কমন অবজারভেশন রিসেন্ট টাইমে আমাদের বেঙ্গালি কমিউনিটির ভিতরে বিশেষভাবে যেটা দেখা যাচ্ছে যে খুব অল্প বয়সে, লাইক মিড 30 থেকে মিড 40-র ভিতরে ডায়াবেটিস থেকে কমপ্লিকেশন হয়ে অনেক ইয়াং পেশেন্টরাই স্ট্রোক করছেন, হার্ট অ্যাটাক করছেন, যেটা কিনা তার জন্য লাইফ থ্রেটেনিং ও হয়ে যাচ্ছে। আমি দেখছি যে খুব অল্প বয়সে স্ট্রোক করে মারা যাচ্ছেন। হ্যাঁ, এবং একটু হিস্ট্রি জানলে দেখা যাচ্ছে যে তার ডায়াবেটিস ছিল এবং তার হয়তো বা খুব স্ট্রেসফুল লাইফ লিড করতেন, খুব বেশি হার্ড ওয়ার্ক বা একদমই রেস্ট করতেন না, রাতে ঘুমাতেন না, অনেক অনেক বেশি কাজ করতেন বা অনেক কিছু একসাথে করবার চেষ্টা করছেন। এই সিচুয়েশনটা নিয়ে যদি একটু সংক্ষেপে আপনার মতামত এবং সাজেশনটি বলেন। যেমন হ্যাঁ, মানে পার্টিকুলারলি যারা আমেরিকান নূতন আসে তাদের মধ্যে এই টেন্ডেন্সিটা আরো বেশি, বা নূতন পুরো সবাই কাজটা করেন যে রাইট, যে আমি আমি 1টা 2টা 3টা কাজ করতেছি, মানে তাছাড়া ঘুমের কোনো স্কেডিউলে কোনো ঠিক নাই, হয়তো কেউ মানে 2টা শিফট করতেছে রাতে, 3টা বাকি 4-5টা শিফট করতেছে দিনের বেলা, তাদের সার্কেডিয়ান রিদম নষ্ট হচ্ছে। আর তাছাড়া আবার মানে ফ্যামিলি স্ট্রেস তো আছেই, যেমন মনে করেন বাচ্চা, ফ্যামিলি, প্লাস বিল নেভার স্টপ, ঠিক না? এগুলো মেনটেন করতে গিয়ে দেখা যাচ্ছে যে সে তার রেগুলারলি যে তার ওষুধ খাওয়া বা ডাক্তার সাথে ফলো আপ অ্যাটলিস্ট এভরি 3 মান্থস, এভরি 4 মান্থস ডাক্তার কাছে যায়, জাস্ট মেক শিওর আমার ডায়াবেটিস আন্ডার কন্ট্রোলে আছে। আবার ইয়ং গ্রুপদের মধ্যে আছে ওই স্মোকিং টেন্ডেন্সিটাও আছে বেশ, যেটা আমি স্ট্রংলি বলবো, কেউ যদি স্মোকিং এর হিস্ট্রি থাকে বা এসব অভ্যাস থাকে, আর যদি ডায়াবেটিস থাকে, তারা লিটারালি এটা দ্যাট মিনস ইউ পুটিং বাটার অন ফায়ার, ভেরি সিম্পল। মানে এইসব পেশেন্টের will have more chance to have a stroke or heart attack much more sooner than the non-smoker. So আর মানে স্ট্রেস লেভেল কমানোর জন্য এখন নিজের লাইফটা নিজে কেমনে বিল্ড করবে, রাইট, এটা আমি যদি কাউকে অ্যাডভাইস করতে যাই, সেটা মানে একটা দেখার জন্য লাইফস্টাইল ডিফারেন্ট, ঠিক না? অনেকে বলবো যে আপনি ডাক্তার, যে আপনার জন্য বেশ ইজি, হ্যাঁ রাইট, মানে সবার মানে এক একজন, তবে যা উচিত যে হ্যাঁ আমার যতটুকু যার মধ্যে যেভাবে সম্ভব ওর মধ্যে একদম। কেমনি একটু বেটার লাইফ লিভ করা জি, যায়, রাইট। জি, আপনি একদম পারফেক্ট কথাটা, একদম সবথেকে ইম্পর্টেন্ট কথাটা বলেছেন যে আসলে গ্লোবালাইজেশনের কারণে আসলে নট অনলি যে এটা যুক্তরাষ্ট্রে, আমি দেখছি যে আমি বাংলাদেশে যেকোনো বাংলাদেশেও কথা বলছি বা বাংলাদেশের মানুষজন পৃথিবীর যে বিভিন্ন জায়গায় থাকেন, আমি দেখছি মোরলেস সবার কিন্তু এখন একদম কাছাকাছি লাইফস্টাইল এবং সবার irrespective অফ দেয়ার ব্যাকগ্রাউন্ড অর পার্সোনাল স্ট্রেংথ, সবার মোটামুটি একই রকম গোল, সবাই একই লেভেলের অ্যাচিভ করতে চান, রাইট। একই ধরনের। এটা আমাদেরকে বুঝতে হবে যে আসলে প্রত্যেকেরই কিন্তু কিছু পার্সোনাল লিমিটেশন আছে। হ্যাঁ? প্রত্যেকটা মানুষেরই একটা আ একটা লেভেল আছে যে হ্যাঁ, এতটুকুন আমার পক্ষে ন্যাচারালি ইজি এবং নট ইজি লাইক স্পন্টেনিয়াস ভাবে আমি এতটুকুন সিম্পল ভাবে আমি লাইফটাকে অর্গানাইজ করতে পারছি। যখনই আমরা যেটাকে বলে যে স্বাদ এবং সাধ্যের বাইরে যেয়ে আমরা একটা গোল সেট করছি এবং আমরা Right. নিজেদেরকে এত বেশি ওভারবার্ডেন করছি, হ্যাঁ? আর এই যে আমি বললাম যে একটা এজ গ্রুপ 35 থেকে 45, এই বয়সটাতে মানুষের যে পার্সোনাল এনার্জি এন্ড স্ট্রেংথ থাকে, ফিজিক্যাল, মেন্টাল, আম আমি দেখেছি যে অনেকেই নিজেকে এত বেশি অ্যাবিউজ করেন। মানে তিনি ভাবেনই না যে আসলে আ এ মানে এটার যে একটা লিমিটেশন আছে। তার বডিও যে এটা একটা মেশিনের মতো। তারও একটা সার্টেন টাইম রাতে প্রপার ওয়েতে ঘুমানো উচিত। নির্দিষ্ট সময় হেলথি ওয়েতে খাওয়া-দাওয়া করা উচিত। ওভারবার্ডেন হচ্ছেন, অনেক বেশি স্ট্রেস নিচ্ছেন এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে অনেক স্মোকিং তো করছেনই, খাওয়া-দাওয়া ঠিকমতো করছেন না, রাতে ঘুমাচ্ছেন না এবং এক্সট্রিম স্ট্রেস, হ্যাঁ? এবং আ আপনি হয়তোবা দেখে ভাববেন যে আপনার লাইফ তো পারফেক্টলি সেট। কিন্তু হাই ডিপ্রেশন। কারণ এই যে টার্গেটের বাইরে যে লাইফকে সেট করা, অ্যা টার্গেট সেট করা তার ক্যাপাসিটির বাইরে এবং সেই টার্গেট নিয়ে যে একটা নিজের জন্য নিজে সবসময় একটা সাফারিংস ক্রিয়েট করছেন।
এবং আমি এটাও বলব যে ফ্যামিলির মানুষদেরকেও কিন্তু আসলে অনেক সাপোর্টিভ হতে হবে। একটা কারেক্ট। মানুষকে এ ধরনের বার্ডেন দিবেন না, এ ধরনের স্ট্রেস দিবেন না যেটা তার জীবনে মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। তাই না? এটা খুব কিন্তু আসলে ফ্যামিলির সবাইকেও বুঝতে হবে। তো এই ছোট, ছোট কথাগুলো আসলে খুব সিম্পল কিন্তু যেকোনো কারণে হোক আমরা হয়তোবা নোটিস করি না এবং আমরা ভাবিও না যে এগুলো আসলে আমার লাইফের জীবন মরণের কারণ পর্যন্ত হয়ে যেতে পারে। তো আজকের আলোচনায় আসলে এই ছোট জিনিসগুলোই আমরা চেষ্টা করেছি সুপ্রিয় দর্শক আলোচনার ভিতরে তুলে ধরবার জন্য। তো বিদায়ের পূর্বে সর্বশেষ প্রশ্ন হিসেবে ডক্টর হোসেন আপনার কাছে জানতে চাইবো যে ডায়াবেটিক পেশেন্টদের এই যে আপনি বলছিলেন যে চোখে সমস্যা হয়ে যায় যেটাকে আমরা বলছি রেটিনোপ্যাথি এবং পায়ে খুব কমনলি সমস্যা হয়ে যায়। হ্যাঁ? যে পায়ে হয়তোবা ঘাড় মতো হয়ে যায় এবং সেটা শুকাতে চায় না এবং সেখান থেকে কিন্তু অনেক সময় দেখা যায় যে মানুষের পার্মানেন্ট কোনো ড্যামেজেরও সিচুয়েশন হয়ে যেতে পারে। তো খুব ছোট্ট করে যদি বলেন যে পায়ের যত্ন এবং চোখের যত্নের জন্য কি করা উচিত? যেমন চোখের যত্নের জন্য মানে মেইন হচ্ছে এটলিস্ট আমি যেটা বলেছি আগেই যে এটলিস্ট বছরে একবার যেন চোখের ডাক্তারের কাছে যায়। কারণ কিছু, কিছু আর্লি চেঞ্জ ডায়াবেটিস এর ক্ষেত্রে যেগুলো ট্রিটেবল তার লেজার সার্জারির মাধ্যমে বা ইনজেক্টেবল কিছু ওষুধ আছে ওগুলো ইউজ করলে সেগুলো ইজিলি মানে মানে আমি বলতেছি না যে ফুললি নরমাল অবস্থায় ফিরে আসবে তা না। আবার যে পায়ের ক্ষেত্রে হচ্ছে আমি স্ট্রংলি রিকমেন্ড করব নিজেরা যখন গোসল করতে যান বা কিছু জাস্ট একটু মানে পাটা একটু বাঁকা করে দেখলেন যে পায়ের নিচে কোনো মানে কোনো আঘাত আছে কিনা। কারণ ম্যাক্সিমাম ডায়াবেটিক পেশেন্ট তারা কিন্তু আসলে ফিলও করে না। যেহেতু নিউরোপ্যাথির জন্য তারা ফিল করতে পারে না। মানে এইজন্য মানে পাটা নিজে চেক করা আর যখন যদি কোনো ব্যথা পায় বা কোনো কিছু যে কোনো ঘা খুঁজতেছে না বা কিছু এগুলা সাথে, সাথে ডাক্তারের সাথে যেন পরামর্শ করে যাতে মানে কি করণীয়। ইন দ্যাট কেস যদি কোনো ইনফেকশন থাকে আগে ট্রিট করা। প্লাস যদি কোনো সার্কুলেশন এর সমস্যা থাকে যেটা হয়তো আমরা আল্ট্রাসনোগ্রাম করে বুঝতে পারি পেশেন্টের সার্কুলেশন কি সমস্যা আছে না আছে। প্লাস আবার এট দ্য সেম টাইম যদি যদি মনে করি পেশেন্টটা ফুড ডক্টরের কাছে যাওয়া দরকার, ডেফিনিটলি আমরা প্রেফার করবো ফুড ডক্টরকে রেফার করা যাতে মানে যেটা হচ্ছে বা কিছু যে সরাসরি মানে ইজিলি যাতে হিল হতে পারে যাতে। এই মোটামুটি হচ্ছে মানে আর্লি প্রিভেনশন এর ক্ষেত্রে। কারণ ডেফিনিটলি আমরা কেউ চাই না যে একটা পেশেন্ট তার মানে তার পায়ের আঙ্গুল লুজ করুক বা ফুট লুজ করুক বা আমি দেখেছি মানে সামটাইমস পেশেন্ট স্টার্টস উইথ দেয়ার ফুট তো মানে পায়ের আঙ্গুল কেটে ফেলছে বা পায়ের হাফ কেটে ফেলছে মানে ডেফিনিটলি আমরা এই ধরনের আউটকাম কারোর জন্য চাই না আমরা। তো এইজন্য সবার উচিত একটু আগে থেকে যদি একটু কশাস হয় জি। সম্ভব এগুলো প্রিভেন্ট করা। জি, অসংখ্য ধন্যবাদ। আর বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে যেটা শুরুতে আমরা বলছিলাম যে দেখা যায় যে তাদের একটা ল্যাক অফ মোটিভেশন, এক ধরনের লোনলিনেস, ডিপ্রেশন এবং সেটাও কিন্তু শুধুমাত্র যুক্তরাষ্ট্রে নয় আসলে। এটাও এখন মানে আমি বাংলাদেশেও ইনভেরিয়েবলি দেখি এবং এটার একটা প্রধান কারণই যেহেতু আগে অনেক বেশি জয়েন্ট ফ্যামিলি কালচার ছিল। এখন খুব বেশি নিউক্লিয়ার ফ্যামিলি। ১ টা বা ২ টা সন্তান এবং তারাও হয়তোবা প্রত্যেকে নিজের জীবন নিয়ে ভিন্ন, ভিন্ন মাত্রায় ব্যস্ত আছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে আমাদের এল্ডারলি পিপলরা এখন অনেক বেশি লোনলি এবং আইসোলেটেড লাইফ লিড করছে। তো আ এবং আরো একটি সিচুয়েশন আমি যেটা দেখি যে অনেকেরই অস্টিওপোরোসিস বা বিভিন্ন ধরনের মেরুদণ্ডের সমস্যা হয়ে যাচ্ছে। আ এল্ডারলি বা আর্লি 60 অ্যারাউন্ড 60 এ ধরনের বয়সী। এবং সেখান থেকেও পেশেন্ট কিন্তু বারবার বলেন যে আমি হাঁটতে পারি না, আমি ব্যায়াম করতে পারি না, আমার কষ্ট হয়, আমার ব্যথা হয়। তো এ ধরনের পেশেন্টদের জন্য কি আমরা এখানে কোনো ডায়াবেটিক কোনো সাপোর্ট সিস্টেম আছে কিনা বা পিয়ার গ্রুপ বা এ ধরনের কোনো ম্যানেজমেন্ট আছে কিনা? এটা একটু জানতে চাচ্ছি। মানে বাঙালি কমিউনিটি যে পিয়ার গ্রুপে পাঠানো বা কিছু এগুলো কিন্তু খুব একটা কমন না। আমি আমি অলরেডি কিছু পেশেন্টের সাথে কথা বলেছি বা কিছু ইভেন দে আর নট মাচ ইন্টারেস্টেড দে গো টু নিউট্রিশনিস্ট আইদার। এইজন্য যখনই কারণ সামহাউ এই জিনিসটা আমাদের কালচারে গড়ে ওঠে নাই। মানে ওই গ্রুপটা যারা এখন those who are 60, 65, 70 years old বাট তারা যদি একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বাড়ায়, যেমন আপনি যেটা বললেন অস্টিওপোরোসিস প্রিভেনশন বা কিছু যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বাড়ায় প্লাস যদি যারা পোস্ট মেনোপজাল উইমেন যারা আছেন তারা যদি ক্যালসিয়াম, ভিটামিন ডি অন এ রেগুলার বেসিস খান যদি আর স্ট্রেংথেনিং কিছু এক্সারসাইজ করার চেষ্টা করেন সেটা বাসায় হোক জি। এক্সকিউজ মি। সো মানে আমাদের মনে মানে এই টেন্ডেন্সি তো খুব বেশি নাই আসলে এলডারলি পেশেন্ট গুলো I have to go to gym. No, that's not gonna work. এজন্য আমি তাদের বলব যে no, যেটা বাসার মধ্যে সম্ভব
সেটা ছোট স্পেস হোক, বড় স্পেস হোক, যদি নিজে হাঁটা চলা করা বা একটু এক্সারসাইজ করা, দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু প্রিভেন্ট দোজ। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর হোসেন। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করব পরবর্তীতে ভেরি সুন আরো ডায়াবেটিক ম্যানেজমেন্ট এবং লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে আরো খুব ছোট ছোট পার্সোনাল ডিটেইল ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করতে, ঠিক এভাবে করি যেভাবে করে আমরা ঘরের আমাদের এল্ডারলি পেশেন্টদের বা আমাদের বাবা মার সাথে আলোচনা করে থাকি। আপনারা ঠিক সেভাবে করে আমাদের এই ইনফরমেশন গুলো ফলো করবেন, প্র্যাকটিস করবেন এবং আশা করব এই ছোট ছোট প্র্যাকটিস দিয়ে আমরা কমপ্লিকেশন গুলো রুখে দিতে পারবো। আমাদের সাথে আজকে আলোচনায় সরাসরি সংযুক্ত ছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শাখাত হোসেন মঞ্জু। ডক্টর মঞ্জু, আপনার সময় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য টিভেন 24 পক্ষ থেকে রইল বিশেষ কৃতজ্ঞতা। আপনাদেরকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।